আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখবে সকলের প্রতি শুভেচ্ছা রইল। সবাই বুঝে বুঝে পড়বে, সকলের পরীক্ষা ভালো হবে এই প্রত্যাশা করে শুরু করছি। আমি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আজকে তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব, যে নোট বইগুলোতে তোমাদের দেখি ক বিভাগের যে প্রশ্নগুলো আসে, গাণিতিক অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ ক বিভাগে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভুল থাকে। এটা দেখে আমার মনে হলো যে এই প্রশ্নগুলো নিয়ে ভিডিও বানালে তোমাদের আশা করি কিছুটা হলেও উপকৃত হবে, সেই দায়বদ্ধতা থেকে শুরু করছি। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলের নাম ইকোনমিক্স বাই প্রফেসর হুমায়ুন কবির এবং ফেসবুক পেজ ইকোনমিক্স ফ্যামিলি। প্রত্যেক ইয়ারেরই পেইড কোর্স চালু আছে। সেকেন্ড ইয়ার দেখো পেইড কোর্স মাত্র 1020 টাকা। এখন যারা এখন পর্যন্ত কোনো পড়াই পড়নি তাদের উদ্দেশ্যে বলছি, তারা যদি এই কয়টা দিন, সামনে যে কয়টা দিন সময় আছে, এই কয়টা দিন ভালোভাবে পড়লেও ভালো করা সম্ভব। তারপরে দেখো, এটা আমার লেখা বই, মুদ্রা ব্যাংকিং অর্থায়ন অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের জন্য। মাস্টার্সের জন্য ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা, এই বইটা। এছাড়া ফোর্থ ইয়ারে আরেকটা বই খুব শিগগিরই, অল্প কয়েকদিনের মধ্যেই বাজারে আসবে, সেটা হচ্ছে পরিবেশ ও সম্পদ অর্থনীতি। পরিবেশ ও সম্পদ অর্থনীতি। যাই হোক, কথা না বাড়িয়ে, যদি এই ভিডিওটি ভালো লাগে এবং উপকৃত হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার দেবে, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। শুরু করছি। আজকে আলোচনা করব গাণিতিক অর্থনীতি। আজকের আলোচনা হবে গাণিতিক অর্থনীতি নিয়ে। গাণিতিক অর্থনীতির বিষয় হবে দেখো, পরীক্ষা 2021 সালে যে প্রশ্ন আসছে, 2021 সালের ক বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা। 2021 সালের ক বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করছি। দেখো, ফার্স্ট কোশ্চেন ছিল ম্যাট্রিক্সের ট্রেস কি। এক নাম্বার কোশ্চেন হচ্ছে ম্যাট্রিক্স এর ট্রেস কি। দেখো, প্রথম প্রশ্ন ছিল ম্যাট্রিক্সের ট্রেস কি। এই কোশ্চেনটা দেখলাম বিভিন্ন গাইড বইগুলোতে ভুল লিখে রাখছে। উত্তরটা দেখো, কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলোর বর্গের সমষ্টিকে এখানে বর্গ কথাটা ওরা লিখে নাই, বর্গের সমষ্টিকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। দেখো, এক নাম্বার প্রশ্নের উত্তরে গেলাম যে কোন একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ যেটা থাকে, যেমন দেখো, যদি এ একটা ম্যাট্রিক্স হয়, উদাহরণ পরীক্ষায় না দিলেও চলবে, এখানে শুধু সংজ্ঞা চাওয়া হয়েছে, 5 8 মনে করো এটা আছে। এখন এই যে দেখো, এখানে ট্রেস হবে হচ্ছে 3 এর স্কয়ার প্লাস 8 এর স্কয়ার। এটা করলে যা হবে, অর্থাৎ প্রধান কর্ণের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোকে বর্গ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে এক নম্বর কোশ্চেনের আনসার গেল। দেখো, এখানে এই প্রশ্নটা গাইডে ভুল আছে। এবারে 2 নম্বর কোশ্চেনে চলে যাব।
কোশ্চেন নাম্বার 2 নাম্বার কোশ্চেনে কি এসছে দেখি একটু। খ নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্নে ছিল একটি একত্ববোধক ম্যাট্রিক্সের নির্ণায়ক মান কত। একটি একত্ববোধক ম্যাট্রিক্সের নির্ণায়ক মান কত। দেখো একটা একত্ববোধক ম্যাট্রিক্সের নির্ণায়ক মান কত। একত্ববোধক না দিয়ে প্রশ্নে দিতে পারে সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্সের নির্ণায়ক মান কত হয়, 0 হয়। আমরা উত্তরে লিখব একটি একত্ববোধক ম্যাট্রিক্সের নির্ণায়ক মান 0 হয়ে থাকে। দেখো একটা একত্ববোধক ম্যাট্রিক্সের নির্ণায়ক মান কত হয়, 0 হয়। যেমন যদি একটা উদাহরণ নেই, এটা উদাহরণ না নিতে হবে না। 3 6 2 4, এটার যদি আমি নির্ণায়ক করি, দেখো 3 4 12 -12 = 0। এখানে এ একটা একত্ববোধক ম্যাট্রিক্স, এটা কি একটা একত্ববোধক ম্যাট্রিক্স। তাহলে 2 নম্বর কোশ্চেনের आंसर আমরা পেয়ে গেলাম যে একত্ববোধক ম্যাট্রিক্সের নির্ণায়ক মানটা কি হবে, 0 হবে। একত্ববোধক ম্যাট্রিক্সের নির্ণায়ক মান 0। এরপরে গ নাম্বার কোশ্চেন বলা হয়েছে a = 3 6 5 10 এত হলে a ইনভার্স নির্ণয় করা কি সম্ভব, এটা বলছে। দেখো এত কি নির্ণয় করা সম্ভব, তাহলে এটা নির্ণয় করা সম্ভব কিনা সেটা দেখার জন্য আমরা আগে দেখব এর নির্ণায়ক মানটা বের করব। দেখো এর নির্ণায়ক মান বের করব কিভাবে, এই দুইটাকে গুণ করে 30 মাইনাস এই দুইটাকে গুণ 30 = 0। যেহেতু এ ম্যাট্রিক্সটির নির্ণায়ক মান 0, সেহেতু এত নির্ণয় করা সম্ভব নয়। এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে গেলে অবশ্যই নির্ণায়ক মানটা 0 ছাড়া অন্য কোনো মান হতে হবে। প্লাস মাইনাস যাই হোক না কেন 0 হওয়া যাবে না। আরেকটা বিষয় যে বর্গ হতে হবে অথবা বর্গ হতে হবে এবং কি অশূন্য হতে হবে। তাহলে এইখানে বলছে এত কি নির্ণয় করা যাবে, তাহলে আমরা বললাম যে যাবে না। কেন, কারণ এর নির্ণায়ক মানটা 0। নির্ণায়ক মান 0 হলে ওইটা নির্ণয় করা সম্ভব না। গেল আমাদের গ নাম্বার কোশ্চেনের आंसर। এবারে দেখো ঘ নাম্বার কোশ্চেন, y = ফাংশন অফ x এত অপেক্ষক বিবেচনায় অনমনীয় বিন্দুর শর্ত, দেখো আমরা জানি অনমনীয় বিন্দুর দুইটা শর্ত আছে, একটা প্রয়োজনীয় শর্ত, এটা উত্তরে আসি আমরা। দেখো প্রয়োজনীয় শর্তটা কি হবে, d2y/dx² = 0। দেখো d2y/dx² = 0। পর্যাপ্ত শর্ত হচ্ছে d3y/dx3, হয়তো এটা গ্রেটার দেন 0 হবে, না হলে লেস দেন 0 হবে। মানে 0 হতে পারবে না, এটার মান কখনো 0 হবে না। তাহলে দুইটা শর্ত, একটা পজিটিভ 0 অথবা নেগেটিভ 0, এটা হয়ে গেল। এরপরের প্রশ্নে বলছে, দেখো
উমা নাম্বার কোশ্চেন, ঘ নাম্বার গেল, এবার উমা নাম্বার কোশ্চেন। ল্যাগ্রেঞ্জ অপেক্ষক গঠন করো। এবার এখানে যখন উপযোগ অপেক্ষক ইউ ইকুয়াল ফাংশন অফ এক্স ওয়াই, বাজেট সমীকরণ m ইকুয়াল px ইন্টু এক্স প্লাস py ইন্টু ওয়াই, এটা দেয়া আছে, বাজেট সমীকরণ বের করতে বলছে। তাহলে দেখো আমরা আগে এখানে সাজাবো। ল্যাগ্রেঞ্জ অপেক্ষককে সাজাতে হলে দেখো ইউ ইকুয়াল ফাংশন অফ এক্স ওয়াই, এটাকে দিলাম 1 নাম্বার। তারপরে লিখব এমটাকে দেখো আমরা px ইন্টু এক্স প্লাস py ইন্টু ওয়াই মাইনাস এই এমটাকে ওই পাশে নিয়ে যাব ইকুয়াল 0, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এবার লিখব 2 নং সমীকরণকে ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডা দ্বারা গুণ করে 1 নং সমীকরণের সাথে যোগ করে পাই। 1 নং সমীকরণের সাথে যোগ করব। দেখো ল্যাগ্রেঞ্জের এল দিলাম নাম। এবারে কি হবে, প্রথমটা যা আছে, ফার্স্টের অংশটা যা আছে সেটাই আমরা লিখে রাখবো, প্লাস এই 2 নাম্বারকে কি করছি, ল্যাগ্রেঞ্জ দিয়ে গুণ করছি। দেখো প্লাস py ইন্টু ওয়াই মাইনাস m, এটাই হচ্ছে ল্যাগ্রেঞ্জ অপেক্ষক। হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না। দেখো ল্যাগ্রেঞ্জ অপেক্ষক হয়ে গেল, আমরা এটা পেয়ে গেলাম ল্যাগ্রেঞ্জ অপেক্ষক। ল্যাগ্রেঞ্জ অপেক্ষক হয়ে গেছে, শুধু 1 নাম্বার সমীকরণকে যা আছে তাই লিখবো, প্লাস 2 নাম্বার সমীকরণটাকে আমরা ল্যাগ্রেঞ্জ ল্যামডা দিয়ে গুণ করছি। আর ওইখানে আর পরের অংশ আর কিছু করতে হবে না, ওইখানে রেখে দিলেই হয়ে যাবে। গেল উম নাম্বার। এবারে চ নাম্বার প্রশ্ন। দেখো অর্থনীতিতে সমাকলনের দুটি ব্যবহার। অর্থনীতিতে সমাকলনের দুটি ব্যবহার লিখো। সমাকলনের দুইটা ব্যবহার লিখবো আমরা অর্থনীতিতে। দেখো এটার উত্তর 1 নাম্বার। চাহিদা অপেক্ষক হতে ভোক্তার উদ্বৃত্ত নির্ণয়। ভোক্তার উদ্বৃত্ত নির্ণয়। 2 নাম্বার যোগান অপেক্ষক হতে উৎপাদকের উদ্বৃত্ত নির্ণয়। উদ্বৃত্ত নির্ণয়। এছাড়া আরেকটা দিয়ে দিলাম, একটা বেশি দিচ্ছি যাতে যদি ভুলে যাও। প্রান্তিক অপেক্ষক হতে মোট অপেক্ষক নির্ণয়। দেখো হয়ে গেল। এবারে 6 নাম্বার ইন্টিগ্রেশন 3/2 ইন্টু এক্স প্লাস 1 dx, এটা আছে। দেখো ওটা কিন্তু হয়ে গেছে, 6 নাম্বার কমপ্লিট। 6 নাম্বার এবারে আমরা এখানে করব কি, এই যে 2 আর 3 কে একটু বাইরে নিয়ে যাই। 2 এবং 3 কে যদি বাইরে নিয়ে যাই তাহলে কি থাকে আমরা একটু দেখব। এটা দেখো 2/3 1 এটা মানে কি লগ এটা প্লাস c, এই তো হয়ে গেল, এক লাইনের কাজ শেষ। দেখো এটা হয়ে গেল।
আমরা কি করলাম, এই যে 3/2 কে বাইরে নিয়ে গেলাম, যা থাকে 1/, এটা যে কোনো জিনিসের পাওয়ার ছাড়া যদি 1/, এটা হয় তাহলে এটা লগে চলে যাবে, সাথে স্থির রাশি সিটা হলো কি স্থির রাশি সি। তাহলে 6 নাম্বার হয়ে গেল। 6 নাম্বার। এবারে জ নাম্বার, সুনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা দাও। সুনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা দাও। সুনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা দাও। কোন অপেক্ষকের নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতিকে সুনির্দিষ্ট সমাকলন বলা হয়। সুনির্দিষ্ট সমাকলন বলা হয়। দেখো কি লিখেছি আমরা, কোন অপেক্ষকের নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতিকে সুনির্দিষ্ট সমাকলন বলা হয়। এরপরে ঝ নাম্বার, ঝতে আছে কি, একটি অসমজাতীয় অন্তর সমীকরণের উদাহরণ দাও। দেখো একটা অসমজাতীয় অন্তর সমীকরণের আমরা উদাহরণ দিব। অসমজাতীয় হতে হবে 5pt প্লাস 2pt মাইনাস 1 ইকুয়াল 10। এটা একটা অসমজাতীয়। কোন স্থির রাশি থাকলেই সেটা অসমজাতীয়। একটা স্থির রাশি থাকলেই সেটা কি হবে, অসমজাতীয় হবে। তাহলে এটা হয়ে গেল। দেখো আমরা ঝ নাম্বার কোশ্চেনের আনসার পেয়ে গেলাম। যে কোনো সংখ্যা হতে পারে এটা। এবারে ইও নাম্বার, এমপিসি ইকুয়াল 0.65 হলে সঞ্চয় অপেক্ষক বের করো। সঞ্চয় অপেক্ষক বের করো। দেখো সঞ্চয় অপেক্ষক বের করব যদি এমপিসি ইকুয়াল এত হয়। দেখো এখানে আমরা বের করতে বলছি আমাদের সঞ্চয় অপেক্ষক। প্রথমে আমরা দেখো লিখব এমপিএস সমান হচ্ছে হলো 1 মাইনাস এমপিসি। তাহলে 1 মাইনাস এমপিসি এর একটা মান আছে আমাদের কাছে, এটা কি 0.35। সুতরাং এস ইকুয়াল, দেখো এমপিএস ডিওয়াই। ডিওয়াই কেন, কারণ এমপিএস টা আয়ের উপরে নির্ভর করে। তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি, 35y প্লাস স্থির রাশি কে দিয়ে দিলাম, আমরা স্থির রাশিকে এ ব্যবহার করলাম। দেখো হয়ে গেছে। আমরা কি করলাম, প্রথমে আছে এমপিসি, এমপিসি থেকে বের করব এমপিএস, কারণ সঞ্চয় বলছে, ভোগ বললে আর এইটুকুর দরকার হতো না, আমরা সরাসরি বের করতে পারতাম। এমপিএস বলছে এই জন্য আগে এমপিএস টা বের করে নিলাম সঞ্চয়ের কারণে, তারপরে এটাকে সমাকলন। সমাকলনের সময় কি হবে, শুধু সাথে একটা চলক আসবে, অর্থাৎ ওয়াই আসবে, আর স্থির রাশি যা আছে তাই। এরপরে গেল, এটা হয়ে গেল। ট নাম্বার প্রশ্ন বলছে 3 into 3 ক্রমের
ত্রিক্রমের একটি সিঙ্গুলার ম্যাট্রিক্সের উদাহরণ দাও। সিঙ্গুলার ম্যাট্রিক্স এর উদাহরণ দাও। দেখো আমরা এমন একটা ম্যাট্রিক্স নির্ণয় করব যেটাকে কি বলছে 3x3 ক্রমের সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা উদাহরণটা বানাবো। এখানে চিন্তা করতে গেলে উদাহরণ বল সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মানটা 0। তাহলে এটা বানাতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হবে। এই জন্য একেবারে সহজ একটা হলো যে কোনো একটা মান নিয়ে নিবা, সবগুলো একই উপাদান, সবগুলোতে একই উপাদান। দেখো এটা নির্ণায়ক মান এই হয়ে গেল, এটা নির্ণায়ক মান 0 হবে। একই উপাদান, একই উপাদান দিয়ে যদি তুমি একটা ম্যাট্রিক্স বানাও ওর নির্ণায়ক মান 0 হয়। এটা হয়ে গেল। তারপরে 6 নাম্বার সিমপ্লেক্স পদ্ধতি। সিমপ্লেক্স পদ্ধতি কে আবিষ্কার করে? আবিষ্কার করেন। উত্তর হচ্ছে জিবি ডানজিক। জিবি ডানজিক সিমপ্লেক্স পদ্ধতি আবিষ্কার করে হচ্ছে জিবি ডানজিক নামে একজন অর্থনীতিবিদ। উনি মূলত গণিতবিদ। যেহেতু আমাদের অর্থনীতিতে অবদান রেখেছেন এই জন্য আমরা ওনাকে অর্থনীতিবিদ হিসাবে যদিও ডাকছি। দেখো তাহলে আমরা সবগুলো প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। এখন কথা হলো যে এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই যত বেশি পারো ততই এই ভিডিওকে শেয়ার দেবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবে। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, ভালো থাকো, আবার দেখা হবে।